পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অ্যাপটি যেমন আপনাদের খুব পছন্দের, ঠিক তেমনই এই অনুষ্ঠানটিও আপনাদের ভীষণ পছন্দের। তাই এই অনুষ্ঠানটি আপনারা ইউটিউবেও দেখতে পারেন। টিভির পর্দার উপর থেকে দেখবেন, তার পাশাপাশি দেখবেন ইউটিউবে CTVN AKD+ সার্চ করলে CTVN-এর যে সার্ফেস আসবে সেখানে দেখবেন ঠিক লোগোর চারিপাশে একটি লাল রঙের সার্কেল আছে, অর্থাৎ এই মুহূর্তে এই অনুষ্ঠানটা সেখানে লাইভ চলছে। পরবর্তীতে এই অনুষ্ঠানটা আমরা ভিডিও আকারেও দেবো, সেটাও আপনারা দেখতে পারেন, সেখান থেকে শেয়ার করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যখন পোস্ট হবে সেটা যেন সবার ফার্স্ট নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছয়। এবার আসি আলোচনার বিষয়। যদিও আজকে যখন আলোচনার বিষয় কী হবে সেটা নিয়েই কথা বলতে গেলাম, দাদা বললেন যে প্রচুর মানুষের সঙ্গে কথা বলা হবে। তাই শুরুতেই বলবো, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, সেখান থেকে নাম্বার নিন এবং ফোন করুন। আজকের দিনটা পুরোটাই আপনাদের সঙ্গে কথা বলবেন দাদা, ফলত আপনাদের কাছে সুযোগ অনুষ্ঠানে। এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে, ইতিমধ্যেই বুকিং চালু হয়ে গিয়েছে 27 তারিখে দুর্গাপুর এবং 28 তারিখ আসানসোল। এই দুটো দিনে দাদা দুটো জায়গাতে থাকবেন। দেখুন ঠিক স্ক্রিনের নিচে বুকিং নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে চটজলদি বুকিংটা করে ফেলুন। এবার চলুন যার এই অনুষ্ঠান তার সঙ্গে একবার কথা বলি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডিকাশ্যপ। দাদা অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। গরম কিরম পড়েছে বলুন তো? প্রচুর 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 পরিমাণে জল খান। এখনও অবধি জলে ট্যাক্স আসেনি, মোটামুটি আমাদের কপাল ভালো, কম বেশি পরিশ্রুত জলটা পাই। জল খেতে থাকুন, প্রচণ্ড প্রচণ্ড জল খাই না বললে হবে না এই গরমে, কিন্তু হ্যাঁ শরীর ঠান্ডা থাকে এরকম খাদ্য খাবার খান। যতটা পারবেন হালকা জামা কাপড় পরুন, বারবার বলি। মোটামুটি এই গরমকালের ভবিষ্যৎবাণীটা আমার করতে ইচ্ছা করে না, কিন্তু প্রত্যেকবার বাধ্য হয়ে যতটা গরম পড়বে তার আগে করতে হয়। আর এই একটা মাত্র ভবিষ্যৎবাণী বুমেরাং হয়ে আমার দিকে ফেরে। প্রত্যেক বছর জানি এটা এই হবে, কিন্তু আমাকে তাও করতে হয়। এই বছরও তার অন্যথা হচ্ছে না, হওয়ার কথাও ছিল না। যাই হোক, সহ্য তো করতেই হবে, সব কিছু তো আর রিমোটে হয় না, যতই আমরা বড় বিজ্ঞানী হই। কিন্তু শরীরটাকে তো সুস্থ রাখতে হবে, তার জন্যে যথাযথভাবে প্রোটেকশান নিতে হবে। শরীরের অভ্যন্তরটাকে ঠান্ডা রাখতে হবে। যত পারবেন গরম গাটাকে ঠান্ডা করুন। এসির হাওয়া বা পাখার হাওয়া তো খেতে হবে, ঠিক আছে, কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ স্নান করুন, বারে বারে করুন। সুযোগ থাকলে গায়ে জল ঢেলে দিন, কারণ যতটা গরমটাকে আউট করা যায় তাতে কিচ্ছু হবে না, কোনো সমস্যা কিছু নেই। শরীর যত গরম হবে, ভেতরে ঘাম জমবে, ততই ওই মানে বৃষ্টিকে সবাই যদি আমরা বৃষ্টি বৃষ্টি করে ডাকতে থাকি, যদি ওপরওয়ালা শোনেন আর কি। এখন একমাত্র বৃষ্টিই ভরসা আর কি। সুতরাং ওর উদ্দেশ্যেই সবাই ডাক শুরু করুন। যদি কিছুদিনের মধ্যে দেখা দেয় তবু কিছুটা বাঁচবো, না তো কী হবে জানি না, কিন্তু ওভারঅল একটু হয়তো বাঁচবো বৃষ্টি হলে, কিন্তু খুব বেশি তো বাঁচার উপায় নেই। জুন মাসের মিডল অবধি বলাই ছিল, 20শে জুন অবধি কম বেশি প্রবণতা চলবে, তো সেরকমই চলছে। এখনও সহ্য করতে হবে বেশ কিছুদিন, তার মধ্যে যদি একটু হয় বৃষ্টি বাদল তো ভালো, না হলে উপায় নেই, নিরুপায় সহ্য করতে হবে। জীবনের ক্ষেত্রে তো এরকম ঝড় বৃষ্টি, গ্রীষ্ম মানে গরম, নানাবিধ সময় আসবেই। তো সেইগুলোকে তো আমাদের ট্যাকেল, যেরকম প্রকৃতি দেবী যখন দেন আমাদের ট্যাকেল করতে হয়, জীবনের ক্ষেত্রেও ট্যাকেল করতে হয়। সাধারণভাবে এই যে গরম আবহাওয়াটা চলছে, এই গরম আবহাওয়ার মতো ইন জেনারেল কিছু মানুষের মন মানসিকতা হয়। মানে
এই গরমটা কীরকম গরম, মানে আমি বৃষ্টিকে জিজ্ঞেস করলে উত্তর নেই, বৃষ্টি আমাকে জিজ্ঞাসা করলে উত্তর নেই, সবাই মোটামুটি হাঁসফাঁস করছি উত্তর দেওয়ার মতো, মানে কীরকম গরম বলবো বুঝতে পারছি না। কিন্তু এটাকে তো আমরাই প্রায় সৃষ্টি করেছি প্রকৃতিকে ধ্বংস করে, কিছু করার নেই। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও কিছু কিছু মানুষ আছে দেখবেন ভয়ঙ্কর রকম, মানে ক্রোধী, জিদ্দি, একবজ্ঞা টাইপ হন, এবং তার সঙ্গে কিছু মানুষ আছেন এই টাইপগুলোর সঙ্গে অ্যাডিশনাল কিছু যুক্ত হয়। মানে এই ক্রোধ, রাগ, জেদ, গোঁয়ার্তুমিটা এমনভাবে প্রকাশ করেন যাতে তার পারিপার্শ্বিক যে মানুষগুলো থাকেন অথবা তার উল্টো দিকে যে মানুষগুলো থাকেন তাদের মধ্যেও সেই আগুনের গোলাটা এমন গিয়ে পড়ে যে সেই আপাতভাবে শান্ত কিংবা স্বাভাবিক মানুষগুলোর মধ্যেও ভয়ঙ্কর রকমের একটা অস্থিরতা তৈরি হয়ে যায়। সাধারণভাবে যাদের জন্মছকে ইন জেনারেল ওয়েতে মঙ্গল রাহু বা মঙ্গল কেতুর অঙ্গারক দোষ থাকে এবং যাদের জন্মছকে গুরুচণ্ডাল দোষ থাকে, মানে বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতুর একত্রীকরণ থাকে, মূলত বৃহস্পতি রাহুর একত্রীকরণ গুরুচণ্ডাল যোগ যদি সৃষ্টি করে এবং মঙ্গল কেতু অথবা মঙ্গল রাহু যে কোনোভাবে যদি অঙ্গারক দোষ সৃষ্টি হয় এবং সেই অঙ্গারক দোষ কিংবা গুরুচণ্ডাল যোগ যদি সেই জাতক জাতিকার লগ্নগত অথবা পঞ্চম বা সপ্তমগত অবস্থানে থাকে, তখন সাধারণভাবে সেই মানুষগুলো মানে মেজাজ তো হারাই, তার সঙ্গে এমন কিছু কথাবার্তা তারা বলেন যে কথাবার্তাটা তাদের পারিপার্শ্বিক মানুষজন, তাদের বন্ধুবান্ধব কিংবা অন্য কোনো তৃতীয় পক্ষকেও ভয়ঙ্কর রকমভাবে তাদের অ্যান্টি করে তোলে। তার কারণ তাদের বাচনভঙ্গির মধ্যে একটা রেকলেসনেস থাকে, তাদের মধ্যে উদ্দামতাটা এমন থাকে যে তারা কি বলছে, কতটা বলা উচিত, সবথেকে বড় কথা কীভাবে বলা উচিত, সেটা তাদের কন্ট্রোলের মধ্যে সাধারণভাবে থাকে না। ইন জেনারেল আপনাদের যত মানুষের জন্মছকে যদি লগ্নগত সপ্তমে কিংবা পঞ্চমে এই গুরুচণ্ডাল কিংবা অঙ্গারক দোষ থাকে, তাহলে দেখবেন আপনারা অনেক সময় চেষ্টা করেন হয়তো নিজেদের কন্ট্রোল করতে। মেজাজ গরম দেখুন আমরা প্রয়োজনে সবাই হয়তো করি, কিন্তু সেই মেজাজটা সাধারণভাবে গুরুচণ্ডাল বা অঙ্গারক দোষের প্রভাবে যে মানুষটা খুব বেশি করে থাকে তার রাশটা তাদের হাতে থাকে না। তারা একদম রেকলেসলি এমন কথাবার্তা বলতে থাকেন যেটা তাদের জন্য হিতে বিপরীত হয়, মানুষ তাদের ভুল বোঝেন। তার কারণ তাদের বক্তব্যটাই, মানে তারা যে কথাটা বলেন সেটা এমন থ্রো করেন যেটা অপোনেন্টকে ভয়ঙ্কর রকমভাবে আহত করে, যার ফলে তারা চেয়ে না চেয়ে নিজেদের জন্য নানাবিধ সমস্যা তারা ইন জেনারেল তৈরি করে ফেলেন। তাদের এই গুরুচণ্ডাল কিংবা অঙ্গারক দোষ অর্থাৎ মঙ্গল রাহু মঙ্গল কেতু অথবা বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল যোগ যদি থাকে, তাদের মধ্যে যে টেম্পারামেন্টাল বলা যায় যে রিমোটটা করার যে ক্ষমতা মস্তিষ্কের লগ্নগত পঞ্চমগত বা সপ্তমগত থাকার ফলে সেটা অনেক সময় না এক কথায় বলা যায় যে তার কেটে যায়, যার ফলে তাদের আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং সেটা তারা এমনভাবে করে ফেলেন, এমন করেন, এমন বলেন যে সেটা মনে হয় যে কখন কোন পরিপ্রেক্ষিতে কি বললাম সেটা তারা খেয়াল আমার মতে করেনি না। তার কারণ ওই যে বললাম তাদের রিমোটটা তাদের কাছে থাকে না, তার কারণ তাদের টোটাল যে সিস্টেমটা, বিশেষ করে মস্তিষ্কের যে পরিচালন ক্ষমতাটা,
সেটা একদম এক কথায় মঙ্গল রাহুর অঙ্গারক দোষ বা বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল যোগ সেটাকে পুরো ঘেঁটে দেয়। অনেকেরই জন্মছকে এটা আছে, তারা নিজেরা নিজেদের বোঝেন যে অনেক সময় কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। একটা কথা বলছেন, যে কথাটা হয়তো কম বেশি ঠিকঠাকই বলছেন, কিন্তু ওয়ে অফ টকিং এমন হচ্ছে যে আপনার উল্টো দিকে থাকা মানুষটা কিন্তু ভুল বুঝছে আপনাকে। সে কিন্তু আপনি যেটা বলতে চাইছেন সেটা ধরতেই পারলো না, সেটা যে বুঝলোই না, সে উল্টো বুঝে নিল। আর যদি এই অঙ্গারক দোষ এবং গুরুচণ্ডাল দোষ দুটোই কারোর জন্মছকে থাকে, তখন তাকে রক্ষা করা খুব মুশকিল হয়। মানে তার রেকলেস টকিং, তার অ্যাটিটিউড ঠিক আমাদের মানে যে সদ্য প্রাক্তন হওয়া মানে সরকারি দলটি তৃণমূল কংগ্রেস, তার মানে তাদের নাম দেওয়া তাদের সেনাপতির মতো হয়। তার কারণ যদি আমরা অভিষেক বচ্চনই বটে, অভিষেক ব্যানার্জির তথাকথিত অ্যাটিটিউড দেখি, কেবলমাত্র এই ভোট প্রসঙ্গে না, আপনাদের নিশ্চয়ই মনে আছে কোনো একটি নবান্ন যাত্রার একটা মিছিল টিছিল হয়েছিল, সেখানে অনেক কিছু গণ্ডগোল হয়েছিল, পুলিশের গাড়ি টাড়ি পোড়ানো হয়েছিল, পুলিশকে ঢিল মারা হয়েছিল। তা সেখান থেকে এক পুলিশ কর্তাকে বা পুলিশের কোনো আধিকারিককে পিজি হসপিটালে দেখার পর উনি বলেছিলেন যে আমি যদি থাকতাম পুলিশের জায়গায় তাহলে এখানটা তাক করে বলেছিলেন এখানে গুলি করতাম। সুতরাং আজকে ভোটের পরিপ্রেক্ষিতে উনি যে কথাগুলো বলেছেন, ওনার এগেনস্টে আইনানুগ ব্যাপার স্যাপার কী হবে ওর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু উনি আজকে যে কথাটা বলেছেন এটা কিন্তু তার অ্যাকচুয়ালি নিজের কন্ট্রোলে আমি জানি না উনি নিজেকে রাখতে পারেন না, এটা আমার ধারণা। তার কারণ ওনার জন্মছক টোটাল আমার জানা নেই, কারণ সময় আমি জানি না ওনার, জানলে আরও ক্লিয়ার কাট বলতে পারতাম। কিন্তু ওনার যে 7ই নভেম্বর 1987 সালে জন্ম সেটা ঠিকঠাকই। সেখানে আপনারা যারা জ্যোতিষ জানেন তারা করলে দেখবেন অদ্ভুতভাবে বৃষ রাশির কুণ্ডলী তৈরি হয় লগ্নকে ছেড়ে দিয়ে, এবং তার পঞ্চমস্ত মঙ্গলকেতুর অঙ্কারক দোষ আছে রাশির সাপেক্ষে, এবং একাদশভাবে বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল আছে। মঙ্গল আর বৃহস্পতি যখন পারস্পরিক দৃষ্টি বিনিময় করে কিংবা একত্রিতভাবে থাকে, সেই মানুষটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছাকাছি থাকার চেষ্টা করে বা সুযোগ পায়। উনি পেয়েছেন পিসির হাত ধরে, সে প্যারাশুট থেকেই পড়ুন আর হেলিকপ্টার থেকেই পড়ুন, আমার দেখার দরকার নেই, পেয়েছেন। কিন্তু বৃহস্পতি রাহু যুক্ত হয়ে মীন রাশির ঘরে অবস্থান করা এবং রাশির পঞ্চমস্ত যেটা মস্তিষ্কের ঘর, সেখানে মঙ্গল কেতুর অঙ্গারক দোষ আছে, কেবল বৃহস্পতি মঙ্গলের গুরুমঙ্গল যোগ নেই। সুতরাং গুরুচণ্ডাল এবং অঙ্গারক দোষ ওনার একত্রিতভাবে একটা অ্যাক্সিসেই যেহেতু ডমিনেশনে আছে, যার ফলে মাঝে মধ্যেই উনি এমন অ্যাটিটিউড শো করেন যেটা অনেক সাবলীলভাবে, অনেক কি বলবো, মানে উত্তেজিতভাবেও বলা যায়, কিন্তু সেটা একদম রেকলেস অবস্থায় নিয়ে না গেলেও হয়। কিন্তু ওনার অ্যাটিটিউড, ওনার চালচলন সর্বদাই একটা ইন জেনারেল আত্মম্ভরিতায় ভরা। তার কারণ গুরুচণ্ডাল যোগ যখনই মানুষের থাকে এবং তাকে ডাইরেক্ট দৃষ্টি অঙ্গারক দোষ মঙ্গল কেতু দেয়, বৃহস্পতি তো আকাশ তত্ত্বের মালিক, এবার আকাশের মধ্যে ইন জেনারেল সব তত্ত্ব খেলে, সেখানে রাহু সব থেকে কাছাকাছি একটা তত্ত্ব আকাশের, সেটা হচ্ছে বায়বীয় তত্ত্ব। আর উল্টো দিকে মঙ্গল কেতুর যে অঙ্গারক দোষ ওনার জন্মছকে আছে, মঙ্গল আগুন আর কেতু হচ্ছে সেই আগুনের শেষ চিঙ্গারিটা, কারণ কেতু কুজবৎ, মঙ্গলের চেলা। মঙ্গল আর কেতু যখন একত্রিত থাকে তখন মানুষের যেটা হয় সেটা হচ্ছে ভয়ঙ্কর রকম একটা
একটা কেমিক্যাল লোছা তৈরি হয় তার শারীরিক ক্ষেত্রে, যেটা ওই বৃহস্পতি রাহুকে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমভাবে, একদিকে হাওয়া আর আকাশ আর উল্টো দিকেই হচ্ছে আগুন। সুতরাং হাওয়া আর আগুন একত্রিত মিলিত হলে কি হয়? দাবানল। এটাই সায়েন্স, তাই না? এবার সেটাকে কন্ট্রোল যে গ্রহটা করতে পারত সাধারণভাবে, সেই গ্রহটার নাম হচ্ছে বৃহস্পতি। আর যদি শনিদেব খুব ভালো অবস্থায় থাকতেন তাহলে সেই গ্রহটা তাকে কন্ট্রোল করতে পারত। ওনার জন্মছকে বৃহস্পতিদেব ভালো আছেন, কিন্তু আছেন তো রাহুযুক্ত। সুতরাং তাকে, মঙ্গলকে কন্ট্রোল করার জায়গায় মঙ্গলকে আরও বেশি বৃহস্পতিদেব উত্তেজিত করছে। তার কারণ একদিকে হাওয়া রাহু, আরেকদিকে আকাশতত্ত্বের মালিক, যেটা মোটের ওপর একটা নিথর অবস্থা, কিন্তু সব থেকে কাছের লেভেলে আকাশে থাকে হাওয়া, তাই না? বায়ুতত্ত্ব। সুতরাং এই দুটো তত্ত্ব সেই মঙ্গলের আগুনকে আরও ওই চিঙ্গারি থেকে একদম দাবানল তৈরি করছে, যার ফলে ওনার মধ্যে কথাবার্তা কি বলবো, কি অ্যাটিটিউড দেখাবো, এটার কোনো রকম কন্ট্রোল নেই। এবং নেই বলেই উনি সর্বদা একটা আপাত বিজ্ঞ ভাব দেখানো, সকলকে কন্ট্রোল করা, সেটা তার নিজের দলীয় মানুষ হোক, জনসাধারণ হোক। মানে আমি একটা সত্যি সত্যি ওই সেনাপতির মতো আর কি। আর ওই সেনাপতি বলে আরও বেশি ওনার এই অঙ্গারক দোষ আর গুরুচণ্ডাল দোষকে ওনার দলের লোকেরাই ওনার ক্ষতি করেছেন প্র্যাকটিক্যালি। এই ভাবনাগুলোকে আরও বেশি হাওয়া দিয়ে ফেলেছে। তার কারণ আমাদের শাস্ত্রে একটা কথা বলে, মনই কর্তা মনই ভোক্তা। অর্থাৎ আপনি আমি মানসিকভাবে, আত্মিকভাবে যেটা চাহিদা করব, আপনার আমার জীবনে সেটাই কিন্তু ঘটবে, সেটাই ঘটবে। দেখুন, যখন এই টিএমসি সরকার এসছিল, যখন ওই সুদীপ্ত সেন, রোজ ভ্যালি, মানে ওই সারদা, রোজ ভ্যালি এসব কাণ্ড কারখানা হয়েছিল চিটফান্ডের, তখন এক সময় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৎসহ তার পারিষদদের নিয়ে, প্রচুর লোক নিয়ে রাস্তায় একটা চোর প্ল্যাকার্ড গলায় ঝুরিয়ে বলেছিলেন, আমি চোর, এক্স চোর, ওয়াই চোর, এরকম করে একটা পদযাত্রা করেছিলেন গত 12-13 বছর আগে। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেটা। আজকে দেখুন কীরকম সময়ের পরিহাস। উনি যখন আফটার ইলেকশন কোর্টে যাচ্ছেন, নিজে উকিলের ড্রেস পরে, কিন্তু পায়ে হাওয়াই চটি, অদ্ভুত ব্যাপার। যাই হোক, তখন ওনাকে সাধারণ মানুষ হোক আর অন্য কোর্টের অন্য মানুষরাই হোক, তারা কি স্লোগানে ভূষিত করলো? চোর চোর বলে। ওনার ওই অ্যাকচুয়ালি উনি যেটা করতে চেয়েছিলেন, এস্টাবলিশ করতে চেয়েছিলেন যে আমি চোর নই, তা সেটা বলতে গিয়ে উনি গলায় চোরের পোস্টার লাগিয়েছিলেন যে আমি চোর, এক্স চোর, ওয়াই চোর। সেদিন থেকেই কিন্তু ওটা তার অন্তরাত্মা অ্যাবজর্ব করে নিয়েছে, যেটার প্রতিফলন আজকে 12-13 বছর বাদে এসে তার যখন সরকারের থেকে তিনি প্রাক্তন হয়ে গেছেন, তখন তাকে সাধারণ মানুষের থেকে শুনতে হচ্ছে। সেই জন্য কথাই বলে, মনই কর্তা মনই ভোক্তা। সেরকম তার ভাইপো মহাশয়কে তার দলের লোকেরা হঠাৎ সেনাপতি বলার ফলে তার যে এই যে অতিরিক্ত আগ্রাসন তার অ্যাটিটিউডের মধ্যে আছে, যেটা গ্রহগত সন্নিবেশে তার মধ্যে পরিপূর্ণ, সেই সেনাপতি বলাতে আমার এটা মনে হচ্ছে, অ্যাস্ট্রোলজিক্যালি বলছি কথাটা, এই আগ্রাসনটা না আরও বেশি ঘৃতাহুতি হয়েছে। যার ফলে উনি এইবারের ভোটে মানে একদম সব বাঁধন ছেড়ে দিয়ে ভারতীয় টোটাল সংবিধানকে, ভারতীয় সিস্টেমকে, ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, পদ প্রতিষ্ঠা সকলকে চ্যালেঞ্জ করে বসে আছেন। তার কারণ
ওই তার দলের লোকেদের আপনি সেনাপতি, তুমি সেনাপতি এটা বলা। এবং ওনার এই গুরুচণ্ডাল দোষ, অঙ্গারক দোষ থাকার ফলে যাদের আছে তারাও দেখবেন নিজেদের, শুধু অভিষেক ব্যানার্জির কথা দিয়ে আমি উদাহরণটা দিলাম, আপনাদের বুঝতে সুবিধা হবে। সাধারণভাবে কথাবার্তা এদের খুব বুঝে বলতে হয়। আমি অলওয়েজ ইয়ার্কি মেরে বলি যে প্রতিকার প্রতিবিধান তো অবশ্যই করতে হবে, কিন্তু পকেটে টফি রাখবেন। কথা বলার আগে একটু টফি চুষে নেবেন যাতে কথাটা মিষ্টি বেরোয়। তার কারণ বাকপটুতা একটা বড় জিনিস, যেটা গুরুচণ্ডাল দোষ থাকলে মানুষ কথা ঠিক বলছে কিন্তু ওয়ে অফ টকিং এমন হয়ে যায় যে তার বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক, বাড়ির লোক সবাই সেটাকে নেগেটিভলি নিয়ে নেয়, যার ফলে অহেতুক শত্রুতার মুখে দাঁড়ায় সেই মানুষগুলো। এবার আপনি আমি ছাপোষা সাধারণ মানুষ, আপনার আমার জীবনে এরকম ঘটলে আমাদের তো এত বৈভব নেই, আর এত প্যারাশুট থেকে হেলিকপ্টারও নেই যে টুক করে লাফিয়ে নেমে পড়বো বাড়ির ছাদে বা পাড়ার মাঠে। সুতরাং সেখানে শান্তমতো চলতে হবে, সেইগুলো করতে হবে, ওয়ে অফ টকিংটাকে ঠিক করতে হবে। কি করে ঠিক করব সেটাও কিন্তু প্রতিকার। কেবল প্রতিকার করলাম গুরুচণ্ডাল দোষ শান্তি প্রতিবিধান হলো অবশ্যই কিছুটা হবে প্রপার ওয়েতে করতে পারলে, কিন্তু তার সঙ্গে কি করে নিজেও মেরামত করব সেটাও বুঝে নিতে হয়। তাহলে ওই গুরুচণ্ডাল কিংবা অঙ্গারক দোষ অনেকাংশে আমাদের জীবন থেকে যে নেগেটিভিটিটা আমরা নিজেরাই সৃষ্টি করি, অন্য কেউ সৃষ্টি করে না, সেই আমরাই যদি কম সৃষ্টি করি নেগেটিভিটি, তাহলে অপোনেন্টও আমাকে সেই নেগেটিভিটিটা বেশি বেশি করে থ্রো করবে না। স্বাভাবিক নিউটনের থার্ড ল তাহলে অ্যাপ্লাই কম হবে নেগেটিভের ক্ষেত্রে, তাই না? সুতরাং এটাকেই মাথায় রাখবেন। কেউ বোধহয় ফোনে দাঁড়িয়ে আছে, ঝাঁট নিয়ে ফেলি, কিচ্ছু বৃষ্টি জিজ্ঞাসা করতে হবে না, খালি হ্যালো করো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাম আমি মাম্পি মাল বলছি, মুম্বাই থেকে বলছি। হ্যাঁ, একটু ক্লিয়ার কাট বলুন, শোনা যাচ্ছে না। মাম্পি মাল, মুম্বাই থেকে বলছি। মুম্বাই থেকে কি প্রশ্ন আছে বলুন। প্রশ্ন বলতে আমি খালি ট্রেডিং এর ব্যাপারে জানতে চাইছি, শেয়ার মার্কেটের। আর কি আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কার জন্য জানতে চাইছেন? তার ডেট অফ বার্থ বলতে হবে না, প্রশ্ন বলুন, খালি ক্লিয়ার কাট বলুন। 7 নভেম্বর 1989। বলতে হবে না, আপনি প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হচ্ছে আমি সুইচিং এর জন্য ট্রাই করছিলাম, এবারে কি আবার ট্রাই করতে পারি ওইটাই জানতে চাইছি। আগে 2016 লাস্ট ট্রাই করেছিলাম, কি অবস্থা বুঝতেই পারছেন, এবারে কি ট্রাই করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কিসের জন্য ট্রাই করেছিলেন? স্যার টিচিং। হ্যাঁ স্যার। আচ্ছা, টিচিং এর জন্য ট্রাই করেছিলেন, আবার আপনি ট্রাই করবেন কিনা এটাই প্রশ্ন, তাই তো? হ্যাঁ স্যার। টিচিং এর জন্য অবশ্যই ট্রাই করতে পারেন। 2026 সালের জুন মাসে বৃহস্পতিটা ট্রানজিট করলে করতে পারেন। আর পুজোর পর থেকে সব থেকে ভালো সময়, পুজো দেওয়ালির পর থেকে আগামী অক্টোবর মাসের 31 তারিখের পর থেকে, ঠিক আছে? অবশ্যই ট্রাই করতে পারেন, কিন্তু আপনার শারীরিক জায়গাটা খুব সাবধানতা অবলম্বন করে চলবেন। শরীরটাকে সুস্থ রাখবেন, কর্ম আপনার হবেই, রোজগার আপনার হবেই। অবশ্যই টিচিংয়ের দিকে নজর দিতে পারেন, আমার আপত্তি নেই। শরীরটাকে খালি দেখে চলবেন। জুন মাস থেকে যথেষ্ট ভালো জায়গা, আর 31শে অক্টোবরের পর থেকে আরও বেটার এই জায়গাটা কিন্তু আপনার জন্য আসবে। সুতরাং জুন মাস অনওয়ার্ডস ভালো করে প্রিপারেশান নিয়ে অবশ্যই চেষ্টা করুন। জেনুইনলি কর্ম তো আপনার হবেই, চাকরি আপনার হবেই। ঠিক আছে ম্যাম? থ্যাংক ইউ স্যার। বেশ, আমাদের বৃষ্টি এটা দেখেই বলেছি, ডেট অফ বার্থ ছাড়াই বলেছি। হ্যাঁ, তার কারণ হচ্ছে সময়টা যেহেতু কম ছিল, তোমাকে হ্যালো বলতে বলেই আমি এখানে মানে তাৎকালিক চারটা মেরে দিয়েছি টাইম অনুযায়ী। সুতরাং কর্মভাব দুর্দান্ত দেখাচ্ছে, লগ্নপতির সাথে ষষ্ঠপতি কানেক্ট করেছে, অতএব কর্ম ওনার হবেই। প্রচুর চাহিদাযুক্ত ছক, অর্থাৎ কর্ম এবং রোজগার উনি করবেন, এটা কনফার্ম ছিল। সত্যি শরীরের অবস্থা খারাপ, চার্ট প্যাটার্ন অনুযায়ী বেরিয়েছে, সেই জন্য শরীরটা অ্যাডিশনাল বলে দিলাম, অতএব দেখেই বলেছি। একদমই তাই। আমাদের অনুষ্ঠানের সময়ও এখানেই শেষ হয়েছে। অনুষ্ঠানটা অবশ্যই ইউটিউব থেকেও দেখবেন। আপাতত বিদায় নিচ্ছি, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।